জার্নালিস্ট শাকিরুল ইসলামের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমার চতুর্থ ভিডিও। আজকের আলোচনার বিষয় হচ্ছে নির্বাচনী ফলাফল। একদিকে মহারাষ্ট্রের নির্বাচনী ফলাফল আজকে ঘোষণা হয়েছে, আর একদিকে ঝাড়খণ্ডের নির্বাচনী ফলাফল ঘোষণা হয়েছে। কিন্তু আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা উপনির্বাচনে যে ফলাফল ঘোষণা হয়েছে সেটা নিয়েই। এই 6টি বিধানসভা উপনির্বাচনে বিষয়বস্তু কি ছিল, বিরোধীদের প্রচারের মূল চাবিকাঠি কি ছিল এবং শাসকের প্রচারের মূল এজেন্ডা কি ছিল এবং আজকের ফলাফল, এই নিয়েই কথা বলবো। প্রথম যে বিষয়টা আপনাদেরকে জানাবো, বিরোধীরা এই 6 উপনির্বাচনের আগে একটা বড় সুযোগ বা সময় পেয়েছিল। সেটা হচ্ছে বড় সুযোগ আর সময় হচ্ছে আরজি করের ঘটনা। আরজি করের ঘটনায় লাগাতার সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, একের পর এক মিটিং মিছিল। তো বিরোধীদের কাছে বড় সুযোগ ছিল এই আরজি করের ঘটনা। এই আরজি করের ঘটনা নিয়ে বিরোধীরা সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করেছেন। জনমানসে একটা ব্যাপক প্রভাব পড়েছিল। ডাক্তাররা অনশন আন্দোলন করেছিলেন এই সরকারের বিরুদ্ধে। কিন্তু সবকিছুর ওলটপালট করে দিয়ে আজকে উপনির্বাচনে 6টি আসনে 6টিতেই তৃণমূল কংগ্রেস জিতেছে, বিরোধীরা শূন্য। শুধু শূন্য নয়, আমি যদি বলি এই যে আরজি কর আন্দোলনের অন্যতম হোতা যারা ছিল তারা হচ্ছে বামপন্থীরা, বিশেষ করে সিপিআইএম, আমাদের রাজ্যের অন্যতম দল যারা 33 বছর ধরে 34 বছর ধরে এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল এই তৃণমূল কংগ্রেসের আগে। সেই সিপিআইএম ব্যাপকভাবে এই আন্দোলনটাকে বিশালভাবে প্রচার করেছিল, ব্যাপকভাবে। এবং তারাই দাবি করেছিল এর ফলাফল কিন্তু ভোটে প্রয়োগ হবে, মানুষ তার জবাব দেবে নির্বাচনী বক্সে। কিন্তু তাদের সেই আশা পুরো ব্যর্থ হলো। বরং বামপন্থী যে সমস্ত প্রার্থীরা এবার এই উপনির্বাচনে 6টি আসনে লড়াই করেছে, সমস্ত প্রার্থী 3 নম্বর অথবা 4 নম্বর হয়েছে। বাকি কোনো বামপন্থী প্রার্থী 2 নম্বর হতে পারেনি। 1 নম্বর তো দূরের কথা, সেকেন্ড হতেও পারেনি। ফলে এটা তাদের জন্য বড় লজ্জার। বরং আবারও প্রশ্ন উঠছে, এই শূন্যর খরা কাটাতে পারবে তো সিপিএম? তৃণমূলের প্রাক্তন সাংসদ, রাজ্যের মুখপাত্র, রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রীতিমতো অরিজিৎ সিং এর সেই গানটা কপি করে বললেন, আর কবে আর কবে আর কবে সিপিএম 0 থেকে 1 হবে। রীতিমতো সিপিএম কে নিয়ে মস্করা করলেন। শুধু কুণাল ঘোষ নয়, রাজ্যের জনতার কাছে পরিষ্কার হয়ে গেল বামপন্থীদের এ রাজ্যে আর কোনো অবস্থান নেই, আর ফিরে আসার কোনো চান্স নেই, বা মানুষ তাদেরকে চাইছে না। 2019 নির্বাচন বলুন, 2021 বিধানসভা নির্বাচন বলুন, 2023 পঞ্চায়েত নির্বাচন বলুন, 2024 লোকসভা নির্বাচন বলুন, আর 2024 এই উপনির্বাচন বলুন, প্রত্যেকটা নির্বাচনে সিপিএম 0 হয়েছে, পঞ্চায়েতে কয়েকটা আসন ছাড়া। ফলে সিপিএম এর এ রাজ্যে যতই তারা চেষ্টা করুন তাদের অবস্থান নেই, এটা কিন্তু ক্লিয়ার। বরং তাদের অন্যতম জোট সঙ্গী আইএসএফ, যারা হারোয়া বিধানসভায় ক্যান্ডিডেট হয়েছিল, সেই আইএসএফ কিন্তু 2য় আসন দখল করেছে। যদিও শাসক দলের থেকে তুলনামূলকভাবে অনেক ভোট কম পেয়েছে, কিন্তু সেকেন্ড হয়েছে। নতুন দল হিসাবে আইএসএফ এর গ্রহণযোগ্যতা কিছুটা হলেও মানুষের কাছে আছে, কিন্তু বামেদের কোনো গ্রহণযোগ্যতা নেই। দ্বিতীয় হলো জাতীয় কংগ্রেস।
জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বরা এমনি এ রাজ্যে তেমনভাবে রাজনৈতিকভাবে অ্যাক্টিভ নয়, তারা এখানে রাজনীতি করতে চায় না। অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল বিরোধী একটা বিশাল মুখ ছিল কংগ্রেসের, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী লোকসভা নির্বাচনে হারার পর তাকে সভাপতি পদটা তাকে কেড়ে দিয়েছে। নতুন সভাপতি শুভঙ্কর সরকার, তিনি বললেন আমরা বামেদের সঙ্গে জোট করব না, কারোর সঙ্গে জোট করব না, একাই লড়বো, সব আসনে প্রার্থী। 6টা উপনির্বাচনে 6টা আসনে তারা প্রার্থী দিয়েছে। ওই বামেদের মতো 3 আর 4 নম্বর হয়েছে, 5 নম্বর হয়েছে, কিন্তু ভালো রেজাল্ট তারা করতে পারেনি। সব জায়গায় তারা 4 আর 5 হয়েছে, এক জায়গায় সম্ভবত 3rd হয়েছে তারা, এই কংগ্রেস। বাকি সব আসনে অবস্থা খারাপ কংগ্রেসে। 3000 4000 ভোট পেয়েছে, নোটার থেকে একটু বেশি ভোট পেয়েছে, 1-800 বেশি, এইরকম অবস্থা কংগ্রেসে। এবার আমরা যদি বিজেপির অবস্থা দেখি, বিজেপি এই 6টি উপনির্বাচনের মধ্যে 5টি আসনে তারা দ্বিতীয় স্থান অধিকার করেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই 6টি আসনের মধ্যে একটি আসন বিজেপির জেতা ছিল, সেটা মাদারহাট বিধানসভা কেন্দ্র। সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এবং সেখানেও বিজেপি হেরেছে। এবং 2021-2024 লোকসভা নির্বাচনে বিজেপির যে ভোটের পার্সেন্টেজ ছিল সেটা এই উপনির্বাচনে অনেকটা কমেছে। এ রাজ্যে বিজেপির ভোট অনেক 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 কমেছে, সিপিএম এর ভোট কমেছে, ভোট শুধুমাত্র বেড়েছে তৃণমূলের। এবার এই যে তৃণমূল এই যে উপনির্বাচনগুলো যে জিতলো, কিভাবে, কেন জিতলো? 2024 লোকসভার ট্রেন, লোকসভায় অনেক সিট জিতেছিল বলে কি আবার 24-এ উপনির্বাচনে তাই হলো? যদি তাই হতো, মহারাষ্ট্রে আমরা দেখেছিলাম এনডিএ জোট তথা বিজেপি জোটের থেকে বেশি সিট পেয়েছিল, আসন পেয়েছিল, কিন্তু সেখানে কিন্তু এই যে নির্বাচন, বিধানসভা নির্বাচনে সেখানে ভালো ফল করতে পারেনি, বরং লোকসভার থেকে আরো খারাপ অবস্থায় ইন্ডিয়া জোটের। কিন্তু এ রাজ্যে তৃণমূলের এই সফল কেন, বিজেপি পর্যদস্ত হলো কেন? আমার দৃষ্টিতে, আমি যে ক্যালকুলেশন করেছি সেই দৃষ্টিতে আমার যেটা মনে হয়েছে, এই 6টি উপনির্বাচনে বিরোধীরা ব্যাপকভাবে প্রচার করেছিল। হাড়োয়া বিধানসভা আমার তো বাড়ির কাছে, সেখানে আমার নিজের চোখে দেখা, সেখানে আমি গেছি, সেখানে বামেদের এমন কোনো নেতা ছিল না যে প্রচারে যায়নি আইএসএফ এর হয়ে। মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, সবাই। ওদিকে আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, আরো বড় বড় ইন্টেলেকচুয়ালরা তারা পিছনে ছিলেন, ইমতিয়াজ আহমেদ মোল্লারা, তারা প্রচারে গেছিলেন। কিন্তু তৃণমূল সেই অর্থে কেমন ভাবে প্রচার করেনি, ব্যাপক মিটিং মিছিল করেনি, বরং তৃণমূল যেটা করেছে বুথ স্তরে মানুষের কাছে পৌঁছেছে। কারণ আমরা দেখেছিলাম 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল ব্যাপক জয়লাভ করার পর সাগরদিঘিতে যখন উপনির্বাচন হয়েছিল, সেই উপনির্বাচনে তৃণমূল হেরেছিল। সেখানে অভিষেক ব্যানার্জি প্রচারে গেছিল, তারপরেও তৃণমূল কংগ্রেস হেরেছিল। সেখানে সংখ্যালঘুরা তৃণমূল বিরোধী ভোটটা দিয়েছিল। যদিও বাইরন বিশ্বাসঘাতকতা করেছে, বাইরন বিশ্বাস রাখতে পারেনি, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তৃণমূলে গেছে, কিন্তু সেখান থেকে তৃণমূল কংগ্রেস শিক্ষা নিয়েছে। ফলে এই যে উপনির্বাচনে ব্যাপক প্রচার না করে প্রার্থীকে দিয়ে জাস্ট মানুষের কাছে পরিচয় করে মানুষের কাছে কাছে পৌঁছেছে, বুথ স্তরে একদম সাধারণ মানুষের কাছে পৌঁছেছে, ফলে বড় মিটিং মিছিল না করেও তাদের সাফল্য এসেছে। দ্বিতীয় হলো, আরজি কর নিয়ে প্রথম দিক থেকে যেভাবে সরকারের উপর যে অভিযোগ উঠেছিল যে তথ্য লোপাট, এর ভিতরে দুর্নীতি রয়েছে, একজন নয় অনেকজন এই রেপ কেসে জড়িত রয়েছে, মার্ডারে জড়িত রয়েছে, সেইটা সিবিআই হাতে নেওয়ার পর কেসটা সেই কথাটা প্রমাণ করতে পারেনি। অর্থাৎ তৃণমূল শাসক দল হিসাবে 24 ঘন্টার মধ্যে মূল অপরাধীকে গ্রেপ্তার করেছিল এবং উপযুক্ত ব্যবস্থা নিয়েছিল, এবং ডাক্তারদের যে আন্দোলন, দুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বৈঠক করেছেন, তাদের সঙ্গে দেখা করেছেন,
এই যে সমস্ত বিষয়টা যেটা দেখা গেল, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে শাসক দলের যে নমনীয়তা বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নমনীয়তা, সেইটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তৃতীয় হলো, তৃণমূল মানুষের কাছে, গ্রাম বাংলার মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছে দিদির উন্নয়নের কথা, রাজ্যের সংখ্যালঘুদের জন্য, রাজ্যের ওবিসিদের জন্য, রাজ্যের এসটিদের জন্য বা মহিলাদের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার, এই যে সমস্ত তথ্যগুলো এই মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। ফলে বিরোধীরা যতটা মানুষের কাছে পৌঁছাতে পেরেছে, তার থেকে বেশি মানুষের কাছে পৌঁছাতে পেরেছে শাসক। তৃতীয় হলো, আমার যেটা মনে হয়েছে, প্রত্যেকটা বুথে শাসক দলের সংগঠন রয়েছে, কিন্তু বিরোধীদের প্রত্যেকটা বুথে সংগঠন নেই। সে বিজেপির বলুন, সে তৃণমূলের সিপিএম এর বলুন, সে কংগ্রেসের বলুন বা আইএসএফ এর বলুন, তাদের বুথে, সমস্ত বুথে সংগঠন নেই। ফলে বুথের কর্মীরাই তো ভোট করায়। ফলে বুথের কর্মীরা না থাকায়, তৃণমূল কংগ্রেসের কর্মী থাকায় তারা ভোট করাতে পেরেছে। বাম, কংগ্রেস, আইএসএফ, ফরওয়ার্ড ব্লক, বিজেপি আরও যারা যারা ভোটে লড়েছে, তারা কেউ সেই বুথ স্তরে তাদের কর্মী জোগাড় করতে পারেনি। ফলে কলকাতায় মিটিং করে 10,000 লোক করেছে, সেই 10,000 লোককে ভোটের বাক্স প্রভাবিত করার মতো যোগ্যতা সিপিএম বা বামেরা বা বিজেপি সেই অর্জন এখনো করতে পারেনি। ফলে এই কারণেই আজকে তৃণমূল কংগ্রেসের এই ব্যাপক জয় এবং বিরোধীরা বাম, কংগ্রেস, আইএসএফ, বিজেপি এইভাবে পরাজয় হয়েছে। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।